চট্টগ্রাম বন্দরে রমজানের ভোগ্যপণ্যের 40,000 কন্টেইনার জট মজুত করে মূল্য বৃদ্ধির পায়তারা। আমদানিতে বাড়তি শুল্কে চড়া দেশি ফলের দাম, ক্ষুব্ধ ক্রেতা। সিজন হিসেবে এত দাম হওয়ার কথা না। দেশি ফলে যদি আমাদের এই দামে কিনতে হয়, ইম্পোর্টেড মাল তো তাহলে আরো অনেক দামে কিনতে হবে। আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অতিরিক্ত পণ্য আসার কারণে খালাসের ক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হচ্ছে। কন্টেইনার রেখে দাম বাড়াতে না পারে কিংবা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা একটা নোটিশ দিয়েছি। হাসিনা আমলের অপচয় ও ঋণ পরিশোধে বাড়াতে হচ্ছে কর। 6 মাসে অর্থনীতির বিস্ময়কর পুনরুদ্ধারের দাবি প্রেস সচিবের। ইকোনমিকে 6 মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে, এটা আমি বলবো যে এটা একটা মিরাকল। এই অপচয়ের ঘানি তো আমাদের পুরো সবাইকে টানতে হবে। এই অপচয়কে করানোর জন্য আমাদের ট্যাক্স বাড়াতে হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুর সময় সঙ্গে আছি আমি ওমর ইনান, আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগে জাতীয় নির্বাচন চান বিএনপির সাবেক জনপ্রতিনিধিরা। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা। স্থানীয় ভোটের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারের আপিল ফের শুনবেন সর্বোচ্চ আদালত। 4টি অসঙ্গতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 13ই মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। অন্তর্বর্তী সরকারের পাশে থাকার ঘোষণা। রোহিঙ্গাদের সহায়তা ও প্রত্যাবাসনে কাজ করার আশ্বাস। গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তোপের মুখে বিইআরসি। গণবিরোধী দাবি করে অংশীজনদের হট্টগোল। শুনানি বয়কট করে মানববন্ধন ক্যাবের। সিএনজি স্টেশন বন্ধের হুঁশিয়ারি। এবং 1.5 লাখ কোটি টাকা খরচের পরও মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিনে চলছে রেল। 63% লাইনও ঝুঁকিপূর্ণ। 15 বছরে লোকসান 28,000 কোটি টাকা। পণ্য পরিবহনে গুরুত্ব দেওয়ার পরামর্শ। রমজান ঘিরে আমদানি করা বিপুল পরিমাণ ভোগ্যপণ্যের জট এখন চট্টগ্রাম বন্দরে। ইয়ার্ড ও অফডকে পড়ে আছে 40,000 কন্টেইনার। মজুত করে মূল্য বৃদ্ধির পায়তারার অভিযোগ উঠেছে। 9 মার্চের মধ্যে ডেলিভারি না নিলে 4 গুণ মাশুল আদায়ের ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে এই মুহূর্তে অবস্থান থাকা 40,089টি কন্টেনারের মধ্যে 31,384টি এফসিএল কন্টেনার। আমদানি করা এসব কন্টেনারের পণ্য ছাড় না করে আমদানিকারক প্রতিষ্ঠান বন্দরের ইয়ার্ডে ফেলে রেখেছে। অভিযোগ উঠেছে, রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর কৌশল হিসেবে এইসব কন্টেনার ছাড় করানো হচ্ছে না। অতিরিক্ত পণ্য আসার কারণে খালাসের ক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হচ্ছে, যার কারণে মালগুলো ওখানে পড়ে আছে। শুধু বন্দর নয়, 19টি অফডকও জমেছে। এফসিএল কন্টেনার পণ্য ডেলিভারিতে ধীরে চলনীতি নিয়েছেন আমদানিকারকরা। এবং আমরা যখন আমাদের 38 ধরনের আমদানি পণ্যবাহী কন্টেনার বের করতে যাই, তখনও কিন্তু এই কন্টেনার জট বা যানজট নেতিবাচক প্রভাব ফেলছে আমাদের অপারেশনের উপর। পবিত্র রমজানকে সামনে রেখে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানি হয়েছে বাংলাদেশে, কিন্তু কিছু কিছু ব্যবসায়ীর কূটকৌশলের কারণে বাজারে মার খেয়ে যাচ্ছে পণ্যের দাম। অভিযোগ উঠেছে, ভোগ্যপণ্য সহ শিল্পের কাঁচামাল কৌশলে আটকে রাখা হচ্ছে বন্দরে। আর তাই এবার কঠোর হতে বাধ্য হচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এইসব এফসিএল কন্টেনার দ্রুত ছাড় করা না হলে 4 গুণ হারে মাশুল আদায় করবে বন্দর। এই অবস্থায় আমদানি করা পণ্য এবং কন্টেনার আগামী 9 মার্চের মধ্যে ডেলিভারিতে বিশেষ নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নির্দেশনা মানা না হলে 10 মার্চ থেকে কার্যকর করা হবে প্রতিটি কন্টেনারের উপর 4 গুণ হারে মাশুল। কেউ যেন এখানে কন্টেইনার রেখে দাম বাড়াতে না পারে কিংবা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা একটা নোটিশ দিয়েছি। শিল্পের কাঁচামালবাহী কন্টেনার আটকে যাওয়ায় কাস্টমসের জনবল সংকটকে দুষছে বিজিএমইএ। একরকম আমরা আমাদের টাইম লাইনের যে প্রোডাকশন শিডিউলটা আমাদের লস করতেছি, প্লাস হচ্ছে ওয়ারফেন্ড আসতেছে, এইসব অনেকগুলো কারণে আমরা উই আর সাফারার। তবে নতুন মাশুল কার্যকর হলে 20 এবং 40 ফুট সাইজের প্রতিটি কন্টেনারের প্রতিদিনের জন্য জরিমানার পরিমাণ দাঁড়াবে 48 এবং 96 মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
এদিকে ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর পর এবার বাড়ছে দেশি ফলের দাম। বরই, পেয়ারা, পেঁপে বাড়তি দামে কেনায় ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় দেশি ফলের সরবরাহ কম। পাইকারি বাজার থেকে তারাও কিনছেন বাড়তি দামে। অন্তরা সেনের প্রতিবেদন। বিদেশি ফলের দাম বৃদ্ধির কারণে দেশি ফলের উপর চাপটা পড়ে গেছে। বিদেশি ফলের দামটা যদি কম থাকতো, দেশি ফলের দামটাও কিন্তু কম থাকতো। কাউরান বাজারের দেশি ফলের দোকান ঘুরে মিলল এই কথার সত্যতা। সম্পূরক শুল্ক বাড়ানোয় আমদানি করা ফলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশি ফলের দাম। পেয়ারা তো এবারকার একবারই সব থেকে বেশি দাম বেশি। সিজন হিসেবে এত দাম হওয়ার কথা না। দেশি ফলে যদি আমাদের এই দামে কিনতে হয়, ইম্পোর্টেড মাল, তো তাহলে আরো অনেক দামে কিনতে হবে। কাউরান বাজারের পাইকারি আড়তে মানভেদে 1 কেজি পেয়ারা বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকায়। খুচরায় ক্রেতাদের পেয়ারা কিনতে হচ্ছে 100 থেকে 150 টাকা দরে। মিষ্টি বড়ই পাইকারিতে বিক্রি হচ্ছে 40 থেকে 150 টাকায়, খুচরায় 80 থেকে 200 টাকা। পাকা পেঁপে বিক্রি হচ্ছে কেজিতে 80 থেকে 100 টাকায়, খুচরা বাজারে দর 100 থেকে 150 টাকা। দাম বাড়ায় ফল কিনতে এসে কাউকে ফিরতে হচ্ছে খালি হাতে, কেউ আবার প্রয়োজনের তুলনায় কিনছেন কম। আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। রেগুলার খাইতাম, সেখানে মনে করেন 1 মাস একবার খাই বা 6 মাস একবার খাই। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় তাদের বাড়তি মূল্যে বেচতে হচ্ছে এসব ফল। দেশি ফলের একটু সরবরাহটা আপনার একটু কম, এই জন্য আপনি একটু পাইকারের কাস্টমারের খাইতেছে একটু বেশি, এই জন্য দাম একটু বেশি বাজারে। মুখামুবাড়িয়া জায়গা কয় রোজা আইছে, আর মাল আটকায় রাখি আমরা রোজার মধ্যে বেছে, রোজার মধ্যে খাই বেশি, এই কারণে এটার দাম বাড়তি। আড়তদাররা জানান, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে এসব দেশি ফলের। কিনে আনতেছি বেশি দামে, তারপর আমাদের ট্রান্সপোর্ট খরচ, আমাদের লেবার খরচ, আমাদের গড় খরচ ইনক্লুডিং মিলিয়ে আমাদের কস্টিং একটা খরচ আছে। 1 কেজি পেপার কিনলেও 1 কেজি পেপারের দাম বর্তমান 80 টাকা। আর এরকম 20 কেজি 30 কেজি পেঁপে প্যাকেট করতে গেলে 1 কেজি পেপারের দরকার হয়। রমজানের আগেই দেশি বিদেশি ফলের এমন বাড়তি দামে ক্ষোভ বেড়েছে ক্রেতাদের মনে। এদিকে বেচাকেনা কমে আসার দাবি করে ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। আপেল কমলার দাম আকাশ ছোঁয়া। পেয়ারা কিংবা বড়ই কিনতে চাইছেন, সেক্ষেত্রেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। আর তাই ফল কিনতে এসে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। সব সংকট কাটিয়ে রমজানের আগে স্বস্তি ফিরুক দেশি বিদেশি ফলের বাজারে, এমনটাই প্রত্যাশা সকলের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তোপের মুখে পড়ল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। রাজধানীর বিয়াম মিলনায়তনে শুনানি শুরুর পর এই কার্যক্রমকে গণবিরোধী আখ্যা দিয়ে হট্টগোল করেন অংশীজনরা। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব রোববারের মধ্যে খারিজ না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলোর আবেদনের উপর শুরু হয় শুনানি। আবেদনে শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে নতুন সংযোগের ক্ষেত্রে ইউনিট প্রতি গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করা হয়। এর তীব্র বিরোধিতা করে অংশীজনরা বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ ও শিল্প খাত। এদিকে গ্যাসের দাম বৃদ্ধির শুনানিতে বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন ক্যাপ। দাম না বাড়িয়ে গ্যাস চুরির বিরুদ্ধে শুনানির দাবি জানান বক্তারা। দাম বাড়াতে থাকলে সিএনজি স্টেশন বন্ধের হুঁশিয়ারি দেন তারা। লুণ্ঠনমূলক ব্যয় রোধ করে বিদ্যুৎ ও জ্বালানি মূল্যহার না কমিয়ে মূল্যহার বৃদ্ধির জন্য BRC শুনানি সহ ভোক্তা স্বার্থ সকল বিরোধী কার্যক্রম বয়কট করতে হবে। আপনাদের এই প্রস্তাব যদি পাস হয়, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি মনে করি আপনি এখানে আপনার এই অধিবেশন সমাপ্ত করেন, আমরা এটা প্রতিবাদ জানাই। আর বাড়ালেন না, দেশে আর বাড়ানোর কিছু নাই। মানুষ মরেন না, মানুষ অসহায় হয়ে গেছে, আপনাদের কাছে মানুষ জিম্মি হয়ে গেছে, আর করেন না দেশে। গ্যাস ক্ষেত্রে যে লুটপাট হয়েছে, সেই লুটপাটের তথ্য উদ্ঘাটন করে কিভাবে মূল্য সমন্বয় অর্থাৎ দাম কমিয়ে জনগণকে স্বস্তি দেওয়া যায়। রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে গ্যাসের দাম বাড়ানোর আবেদনের ওপর BERCর শুনানির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। পর আবারও শুরু হয়েছে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে BERCর গণশুনানি। মূলত এটি নতুন শিল্প সংযোগের ক্ষেত্রেই
এই গণশুনানিটি চলছে। আমরা যদি জানাতে চাই যে বিদ্যমান শিল্প শ্রেণীতে 30 টাকা প্রতি ঘনমিটার গ্যাসের দাম এবং যে ক্যাপটিভে সেটি 31 টাকা, কিন্তু ভিআরসির কাছে পেট্রোবাংলা ও বিভিন্ন গ্যাস বিতরণ কোম্পানিগুলো যে প্রস্তাব পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে এই দামটা বাড়াতে হবে এবং সেটি 75 টাকা 72 পয়সায় উন্নীত করতে হবে। সেটি হলো যে নতুন শিল্প সংযোগ এবং যে ক্যাপটিভ সংযোগের ক্ষেত্রে। তো সেই জায়গাটিতে আমরা আজকে যেটি দেখতে পেয়েছি, এই যে গণশুনানিকে কেন্দ্র করে বেশ একটি যে হট্টগোল পরিস্থিতির তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু এই গণশুনানিকে গণবিরোধী আখ্যা দিয়ে বিভিন্ন অংশীজনরা তারা আসলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তারা দাবি করেছেন যে অবিলম্বে এই গণশুনানি যেন বন্ধ করা হয়। কিন্তু তারপরও যে ঘণ্টাখানেকের বিরতি শেষে আবারও শুরু হয়েছে এই গণশুনানিটি এবং সেখানে এফবিসিসিআই এর প্রতিনিধি যেমন ছিলেন, ঠিক একইভাবে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টাও তারা তাদের যে যুক্তিতর্ক সেগুলো উপস্থাপন করেছেন এবং তারা যে কথাটি বলেছেন, এই যে গ্যাসের দাম বৃদ্ধি করা শিল্প খাতে নতুন শিল্প গ্রাহকদের ক্ষেত্রে সেটি এক ধরনের বৈষম্যমূলক আচরণ এবং যদি সেটি কার্যকর করা হয়, অর্থাৎ সে প্রস্তাব যদি গৃহীত হয় তাহলে শিল্প বিনিয়োগ সেটি একটি বড় ধরনের বাধাগ্রস্ত পড়বে এবং যে শিল্প খাতের যে ঘুরে দাঁড়ানো সেটি আসলে যে সম্ভবপর হয়ে উঠবে না। একই সঙ্গে ক্যাবের জ্বালানি উপদেষ্টার পক্ষ থেকে তিনি 3 দফা প্রস্তাবনা তুলে ধরেছেন। সেই 3 দফা দাবির মধ্যে রয়েছে বিগত সময়ে যে লুণ্ঠনমূলক ব্যয় হয়েছে জ্বালানি খাতে এবং যে নানা ধরনের যে অনিয়ম এবং অবিচার হয়েছে সেই বিষয়গুলোকে চিহ্নিত করে যেন লুণ্ঠনমূলক ব্যয় নিরূপণ করা হয় এবং একই সঙ্গে বিগত সময়ের জ্বালানি অপরাধীদের যেন একটি বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হয় সে দাবিও কিন্তু যে ক্যাবের পক্ষ থেকে তোলা হয়েছে এবং এই বিষয়গুলোর নিষ্পত্তির আগে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো ধরনের দাম সমন্বয় করার বিষয়ে যেন অগ্রসর না হয় নীতি নির্ধারকরা, সেই প্রস্তাব কিন্তু যে ক্যাবের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। এবং একই সঙ্গে ক্যাবের জ্বালানি উপদেষ্টা তিনি কিন্তু আজকে তার বক্তব্য রাখার পরে এই গণশুনানির স্থল তিনি ত্যাগ করেছেন এবং তিনি তার প্রতিবাদ জানিয়েছেন যে যেহেতু দাম সমন্বয় মানে লুণ্ঠনমূলক ব্যয় সেটিকে রোধ না করে বরং দাম বৃদ্ধির পথে হাঁটছে বা সেই রকম প্রস্তাব নেওয়া হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে ক্যাবের জ্বালানি উপদেষ্টা তিনি আজকে গণশুনানি স্থল ত্যাগও করেছেন দুপুরের দিকে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বিয়াম অডিটোরিয়াম থেকে। ভগ্নদশার অর্থনীতিতে 6 মাসে সরকার যেভাবে পুনরুদ্ধার করেছে তা বিস্ময়কর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আওয়ামী লীগ সরকারের অপচয় ও ঋণ পরিশোধ করতেই কর বাড়াতে হচ্ছে। সকালে পরিকল্পনা মন্ত্রণালয় চত্বরে এনইসি সভাকক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম আয়োজিত জেএফপি টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, শেষ 2 মাসে মূল্যস্ফীতি কমে এসেছে, ফেব্রুয়ারিতে আরও কমবে, জুন নাগাদ 7% নেমে আসবে বলে প্রত্যাশা তার। প্রত্যেকটা প্রজেক্টের কস্ট 70% বেশি। এই যে 70% যে বেশি, এটার মূল ইচ্ছা হচ্ছে যে আপনি কাউকে চুরির একটা আপনি বন্দোবস্ত করছেন। এই অপচয়কে করানোর জন্য আমাদের ট্যাক্স বাড়াতে হচ্ছে। এমন একটা ইকোনমি যেটা আসলে মানে এটা কলাপস হওয়ার একদম সম্মুখীন ছিল। 6 মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে, এটা আমি বলবো যে এটা একটা মিরাকল। পরপর 2টা মাস আপনি দেখেন ইনফ্লেশন কমছে এবং আমরা আশা করছি এই ফেব্রুয়ারি অনওয়ার্ড আরও কমতে থাকবে এবং জুনের মধ্যে এটা 7%-এর কাছাকাছি আসবে। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের দাবি বিএনপির সাবেক জনপ্রতিনিধিদের। সারা দেশ থেকে আসা দলটির সাবেক জনপ্রতিনিধিরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে রওনা হলে হাইকোর্ট মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে কয়েকজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। কারো প্ররোচনার আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এই বিতর্কে এবার মাঠে বিএনপির স্থানীয় সাবেক জনপ্রতিনিধিরা। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন সারা দেশ থেকে আসা সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর ও মেম্বাররা। দাবি আদায়ে জমায়েতের একাংশ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে রওনা হলে হাইকোর্ট মোড়ে বাধা দেয় পুলিশ। পরে কয়েকজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক জানান, দেশি বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পড়ছে অন্তর্বর্তী সরকার। সতর্ক ও সহযোগিতা করতেই জাতীয় নির্বাচনের দাবিতে এ স্মারকলিপি। এই সরকার এই
স্থানীয় সরকারের নাম দিয়ে জাতীয় সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জাতীয় সরকার থেকে এই যে পার্লামেন্ট সরকার থেকে দূরে সরে যাওয়ার জন্য তারা এই বাহানাগুলো করছে। এই সরকার এই দেশি বিদেশি চক্রান্তের মধ্যে পড়েছে বলে আমাদের ধারণা। এদিকে ঢাকায় আসা বিএনপি মনোনীত ও সমর্থিত সাবেক জনপ্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবে না তারা। দেশকে অস্থিতিশীল করতেই আগে স্থানীয় নির্বাচনের দাবি করছে একটি গোষ্ঠী। জাতীয় নির্বাচন ছাড়া দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে না, গণতন্ত্র ফিরে আসবে না। কাজেই এই সরকারের যে মূল দায়িত্বটা জাতীয় নির্বাচন দেওয়া, আমাদের বোধগম্য হচ্ছে না যে কেন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। সরকারের মতলব বুঝতেছি না, আমাদের সন্দেহ হয় এটা। অন্তর্বর্তী সরকার কারো প্ররোচনায় আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাবেক জনপ্রতিনিধিরা। কিছু কিছু দল যে দাবি করছে এটার পিছনে সুকৌশল এবং অপচেষ্টা আছে। সংসদ নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হয় বরাবরই, এটা আসলে অযৌক্তিক, এটা আমরা চাই না। আওয়ামী লীগের এখানে পুনর্বাসিত যাতে হয় সেই জন্য তারা অপেক্ষা করছে। এক দফা এক দাবি, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জামায়াত সহ কয়েকটি দল আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করলেও জাতীয় নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 7 বছর পর বিএনপির বর্ধিত সভাকাল, যোগ দেবেন সারা দেশের নেতাকর্মীরা। জাতীয় সংসদের এলডি হলে সভায় অংশ নেবেন 2018 সালের সংসদ নির্বাচনের প্রার্থী ও সেকেন্ডারি মনোনয়নপ্রাপ্তরা। এছাড়া জাতীয় স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জেলা কমিটির সভাপতি, সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব, থানা, উপজেলা, পৌর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব অংশ নেবেন। একই সঙ্গে থাকবেন বিএনপির 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। সবশেষ 2018 সালের 4 ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মৃত্যুদণ্ড রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারের আপিল ফের শুনবেন সর্বোচ্চ আদালত। রিভিউ থেকে ফের আপিল শুনানি হতে যাওয়ার ঘটনা 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এটি প্রথম। বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, সাক্ষ্য প্রমাণে অসঙ্গতি সহ 4টি বিষয় বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন আপিল বিভাগ। আর আজহারের আপিল মঞ্জুর হলে মানবতা বিরোধী অপরাধের পুরো বিচার প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়বে বলে জানিয়েছেন আইনজীবীরা। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষ 5 ও বিএনপির এক নেতার ফাঁসি কার্যকর হওয়ার পর থমকে যায় অন্য মামলার বিচার প্রক্রিয়া। 71-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদন আপিলে ঝুলে থাকলেও শুনানির উদ্যোগ নেয়নি কোনো পক্ষই। তবে 5 আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। এটিএম আজহারের রিভিউ শুনানি আসে আপিল বিভাগের কার্যতালিকায়। মঙ্গল ও বুধবার 2 দিন আজহারের রিভিউ শুনানি হয়। শুনানিতে উঠে আসে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের নানা অসঙ্গতি, আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, সাক্ষ্য প্রমাণের নানা দিক তুলে ধরা হয়। সবকিছু বিবেচনায় নিয়ে আজহারের রিভিউ মঞ্জুর করে আপিল শুনানির দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। আইনে স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক আইন মেনে রায় দিতে হবে। এটা ওনারা মানেননি এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে ছিল। অনেক দূর থেকে দেখেছে, 3 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে, 5 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে। এটা হিউম্যানলি পসিবল না। কিছু ডকুমেন্টারি এভিডেন্স ছিল, যে সাক্ষী দিয়েছে উনি বলেছেন যে এটিএম আজহারুল ইসলাম আমার ক্লাসমেট, কিন্তু ডকুমেন্টে দেখা যাচ্ছে আসলে ক্লাসমেট না। রিভিউ থেকে ফের আপিল শুনানির সুযোগ পাওয়ার ঘটনা মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি প্রথম। জামাতের এই নেতার আপিল মঞ্জুর হলে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের পুরো বিচার প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়বে। আব্দুল কাদের মোল্লা সাহেবের যে রায় দেওয়া হয়েছে ওই রায়টা ইনকারেক্ট, এটা আমরা চ্যালেঞ্জ করেছি। যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে ওই আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা ওটা আমরা এক্সপ্লোর করতে পারবো। আজহারের রিভিউ শুনানিতে মতামত নেওয়া হয় বর্তমান ট্রাইব্যুনালের প্রসিকিউশনের। তারাও পুরনো ট্রাইব্যুনাল আইনের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। আজহারের ন্যায় বিচার নিশ্চিত করার পক্ষে মত দেন তারাও। ন্যায় বিচারের স্বার্থে আমরা মাননীয় অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি, কারো বিরুদ্ধে আসিনি, কোনো দণ্ড কার্যকর করতে আসিনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসিনি।
13 বছর ধরে কারাগারে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, এর মধ্যে 10 বছর ধরে আছেন কন্ডেম সেলে। সর্বোচ্চ আদালত থেকে খালাসের প্রত্যাশা করছেন দলটির আইনজীবী ও নেতাকর্মীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকার এবং জাতিসংঘের উদ্যোগে 1972 সাল থেকে এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, দেশের সব মানুষ মিলেমিশে থাকা শান্তি ও গর্বের বলেও জানান তিনি। সকালে পঞ্চগড় চিনিকল মাঠ যে জামায়াত ইসলামের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে জামায়াতের পাশে থাকার আহ্বান জানান দলের আমির। বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে 1972 সালের 10 জানুয়ারি থেকে আজকের দিন অর্থাৎ 2025 সালের এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম সেইগুলা অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 13ই মার্চ 4 দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসচিবের সফরের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এদিকে প্রধান উপদেষ্টাকে পাঠানো চিঠিতে গুতেরেস বলেছেন, অন্তর্বর্তী সরকারের পাশে আছে জাতিসংঘ। রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং নিরাপদ প্রত্যাবাসনে কাজ করার আশ্বাসও দিয়েছেন তিনি। 25 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠান গুতেরেস। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভার বাসস্ট্যান্ডে মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, অন্যান্য বাহিনীর সংখ্যাও বাড়ানো হবে। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকরা উপস্থিত ছিলেন। জনগণকে বলবো যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশকে বলবো তারা আরও বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। আরেকটা জিনিস, ওই যে আপনি বলছিলেন যে এই এলাকায় আমরা পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। দুপুরের সময় আরও থাকছে। রাস্তায় লবণ ফেলে ন্যায্য দাম ও চাহিদার বেশি আমদানি প্রতিবাদ চাষিদের। কক্সবাজারে মহাসড়কে আটকে বিক্ষোভ। দশম গ্রেডের দাবিতে মার্চ ফর ডিগনিটি কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই কর্মসূচি শুরু হয়। পরে তারা পুলিশের বাধা অতিক্রম করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ঢুকে পড়েন। আন্দোলনকারীরা বলেন, আগে এসএসসিতে শিক্ষক নিয়োগ হলেও এখন যোগ্যতা স্নাতক পাশ করা হয়েছে। সম্প্রতি আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের 12 গ্রেডে বেতনের সুপারিশ করেছে নতুন কমিশন। তারা বলছেন, অষ্টম শ্রেণী পাস গাড়ি চালকরা 12তম গ্রেডে বেতন পান। একে অযৌক্তিক ও বৈষম্যমূলক দাবি করে দশম গ্রেড আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা তাদের। 65,000 প্লাস শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে প্রায় 30,000 শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আছে, আর বাকি যে 35,000 শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পদ নেই, তাহলে সেখানে পদোন্নতি দেখ সহকারীদের থেকে। আমাদের 12তম গ্রেড যে আমরা প্রত্যাখ্যান করছি সাধারণ শিক্ষকরা, আমরা এখানে আজকে সেই প্রত্যাখ্যানের বিষয়টি আমরা সুস্পষ্ট করব। আজ আমরা এখানে এসেছি আমাদের সম্মানের দাবিতে। আমরা যদি তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকি, আমরা কিভাবে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করব? নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্ত করার এক দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে চতুর্থ দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের ব্যানারে রোববার থেকে কর্মসূচি পালন করছেন তারা। দীর্ঘ ২০-২৫ বছর ধরে বিনা বেতনে অনেকে চাকরি করছেন উল্লেখ করে শিক্ষকরা বলেন, ২০২৫ সালে যদি আবেদন না নেওয়া হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মর্যাদা ও কষ্টের কথা চিন্তা করে এমপিও নীতিমালা 2021-এর সব শর্ত বাতিলের দাবি জানান তারা। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। শিক্ষার মান বৃদ্ধি করতে হলে আমাদের সকল নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিভুক্ত করতে হবে। সরকারকে বোঝাতে যে আমাদের এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না, আমরা ক্লাসরুমে ফিরে যেতে চাই, ছাত্রদের পাঠদান করতে চাই, আমাদের ভাতের ব্যবস্থা করেন, 2 মুঠা অন্নের ব্যবস্থা করেন। দাবি না হওয়া পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেঁধে দেওয়া সময় পার হলেও এখনো হলে অবস্থান করছেন শিক্ষার্থীদের একটি অংশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত হলে থাকার ঘোষণা তাদের। তবে সকাল থেকে হল ছাড়তে শুরু করেন অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সন্তানকে নিয়ে যেতে পাইকগাছা উপজেলা থেকে ক্যাম্পাসে এসেছেন বাবা রবীন্দ্রনাথ বিশ্বাস। 2টি ব্যাগ ও সরঞ্জাম নিয়ে ভ্যানে চড়ে হল ও ক্যাম্পাস ত্যাগ করছেন বাবা ও ছেলে। পরিস্থিতি দেখে আমরা সবাই ভীত, বাসায় চলে যেতে হবে, আর তাছাড়া বাবা মা সবাই চিন্তিত। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকাল থেকে আবাসিক হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। অধিকাংশই ফিরছেন বাড়ির পথে। সব মিলিয়ে শঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগতেছি দেখে আসলে এখানে এখন এইভাবে থাকাটা সেফ না। তবে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে হলে থাকার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 6 দফার মধ্যে ষষ্ঠ দাবি হচ্ছে আমাদের ভিসি প্রভিসি প্রশাসন বডি পদত্যাগ। হল ছেড়ে যাচ্ছি না, কারণ আমরা তো ভিসি প্রভিসিকে বর্জন করেছি। এদিকে কর্তৃপক্ষ বলছে হল ছাড়ার জন্য শিক্ষার্থীদের কোনো প্রকার বল প্রয়োগ করা হবে না। নিরাপত্তার স্বার্থে তাদের হল ছাড়তে বলা হয়েছে। আমাদের দেয়ালটা অরক্ষিত, আর এলাকার লোকের সাথে যেহেতু ছাত্রদের একটা ভালো ইয়ে হয়েছে, যে তাই যাতে এলাকার লোকজন কোনো কারণে আবার এদের উপর ক্ষিপ্ত না হয়, ছাত্রদের সিকিউরিটিটা দেখার জন্য মেইনলি আমরা হলটা ভ্যাকেন্ট করেছি। নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার বিকেলে সিন্ডিকেটের 99তম জরুরি সভায় সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং ক্যাম্পাসের 2 গেটে পুলিশ মোতায়েন রয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত 18 ফেব্রুয়ারি ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এরপর থেকে 6 দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। জুলাই আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভা, লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। এদিকে চলতি মাসের মধ্যে রাকসু নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণার কথা জানান উপাচার্য। শাহিন আলমের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুস সালাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে রাকসু নামে পরিচিত, বিশ্ববিদ্যালয় থেকে সৎ, মেধাবী এবং দেশপ্রেমিক ছাত্র নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে 1962 সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। 1990 সালের পর থেকে সংগঠনটির কার্যক্রম বন্ধ রয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের পরিবর্তিত প্রেক্ষাপটে পুনরায় রাকসু নির্বাচনের দাবিতে সরব হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। দাবি আদায় করছেন মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ। শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় ছাত্র সংসদের মাধ্যমে দল মতের ঊর্ধ্বে গিয়ে তারা নিজেদের পছন্দের নেতা নির্বাচিত করতে পারবেন, যারা বাস্তবিক অর্থে ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবে। আমরা বিশ্বাস করি জনগণের বা সাধারণ স্টুডেন্টের চাওয়ার ভিত্তিতে যে নির্বাচিত হবে সে সাধারণের জন্যই কাজ করবে। ছাত্র প্রতিনিধির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সিনেট কার্য করার জন্য হলেও অবশ্যই আমাদের রাকসু প্রয়োজন। সাধারণ শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে তৎপর থাকার একমাত্র এবং সবচেয়ে কার্যকরী প্ল্যাটফর্ম হচ্ছে রাকসু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক সালেহ হাসান নকিব দায়িত্ব গ্রহণের পরপর 5 মাসের মধ্যে রাকসু চালু করার ঘোষণা দেন। সম্প্রতি এক অনুষ্ঠানে উপাচার্য জানান, ফেব্রুয়ারি মাসের মধ্যে রাকসু নির্বাচনের একটি রোডম্যাপ উপস্থাপন করা হবে। ওই রোডম্যাপ
এবং আমাদের যে কনস্টিটিউশন যেটা আমরা অ্যাডপ্ট করব তার ভিত্তিতেই এই সমস্ত ব্যাপারে সমস্ত ইনফরমেশন সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। 1962 সালে প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত মোট 14 বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাকসুর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সদস্যরা সরাসরি ভোট দিয়ে সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদ নির্বাচন করেন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। মেহেরপুরের মুজিবনগরের সীমান্ত দিয়ে 15 বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতরাতে মুজিবনগর উপজেলার সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে। অবৈধভাবে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে জেল খাটার পর তাদের ফেরত পাঠানো হয়। তারা পাবনা, চাঁপাই নবাবগঞ্জ, পিরোজপুর, রাজশাহী ও কক্সবাজারের বাসিন্দা। আগুনে পুড়ে ছাই হলো রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারের 2টি ফ্লোর। উদ্ধার করা হয়েছে 2 জনকে। 9টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নেভে। ফায়ার সার্ভিসের ধারণা রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত। বুধবার ভোর 5:30 রাজধানীর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে 4র্থ তলা থেকে 10ম তলা পর্যন্ত। 16 তলা এই ভবন জুড়েই বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অফিস রয়েছে, আর 6 তলায় রয়েছে একটি বার। আগুন 7 তলায় ছড়ালেও বেশি জ্বলতে দেখা যায় 6ষ্ঠ ও 7ম নম্বর ফ্লোরে। আগুনের সূত্রপাত 6ষ্ঠ তলা থেকে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 4 তলা আর 5 তলায় আর 6 তলায় মিলা 3 ফ্লোরে মিলা জানালা দিয়ে আগুন দেখা যেতেছে। অনেকেই জানে না এখানে একটা মদের বাদ দেওয়া হয়েছে। ওনাদেরকে আমি ব্যক্তিগতভাবে বহুদিন ওনাদেরকে বলছি যে ভাই আপনাদের এগুলো কন্ট্রোল করেন। আগুন ভারত থেকে লেগেছে। আমি এখন লাস্টে যাইয়া আগুন নিবানের পরে আমি দেখে আসলাম এটা ভারত থেকে লেগেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঝুঁকি এড়াতে অতিরিক্ত ছিল আরও 5টি ইউনিট। ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান ভবনটিতে ফায়ার সেফটি থাকলেও কাজ করেনি। ধারণা করা হচ্ছে ঢাকা রেস্টুরেন্টে প্রথমে আগুন লাগে, সেখান থেকে ছড়িয়ে পড়ে বাকি ফ্লোরে। ঢাকা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট, সেখানেই মূলত আগুনটা ছিল। বিল্ডিংটা সেন্ট্রাল এসি, সেটা পুরাটা কনফাইন্ড গ্লাস দিয়ে ঢাকা। ভেন্টিলেশনে খুবই সমস্যা ছিল। আমাদের মূলত আগুনটা ছিল 6 তলায়। এই 6 তলা থেকে আগুন ইলেকট্রিক ডাক্ট লাইন দিয়ে আগুন উপরের দিকে যায় এবং উপরে বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন। $50 লাখ মিলবে স্থায়ী বসবাসের সুযোগ। বিচার বিভাগ ও বাণিজ্যেও সংস্কারের উদ্যোগ ট্রাম্পের। পনেরো বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা। অথচ এই সময়ে রেলের লোকসান প্রায় 28,000 কোটি টাকা। এখনও 70% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, 60% ঝুঁকিপূর্ণ কোচ আর 63% ঝুঁকিপূর্ণ লাইন দিয়ে চলছে যাত্রী পরিবহন। বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় উন্নয়নের লোকসানও বাড়ছে। রেলওয়ে মহাপরিচালক জানালেন 1.5 দশকে পণ্য পরিবহনে তেমন নজর দেয়া না হলেও এবার নেওয়া হচ্ছে উদ্যোগ। নাজবুস সালেহের রিপোর্ট। মৃতপ্রায় রেলকে উজ্জীবিত করতে গত 1.5 দশকে খরচ করা হয়েছে 1.5 লাখ কোটি টাকা। বেড়েছে রেল রুট, হয়েছে অবকাঠামোগত মেগা উন্নয়ন। তবে এসবে কোনো প্রভাব পড়েনি যাত্রী সেবা কিংবা অর্থনৈতিক উন্নয়নে। এখনো অনলাইন কিংবা অফলাইনে টিকিটের জন্য হাহাকার। প্রতিদিনই শিডিউল বিপর্যয়ে নাকাল যাত্রীরা। কটার ট্রেন কটায় আসে এটা টাইম টেবিল এখনো ঠিক হয়নি। আগে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টায় যাওয়া যেত দেওয়ানগঞ্জ পর্যন্ত তিস্তা এক্সপ্রেসে, আর এখন 6 ঘন্টার অধিক সময় লেগে যায়। স্বাধীনতার সময় রেলবহরে 486টি ইঞ্জিন থাকলেও এখন তা হয়েছে 263। ফলে মেয়াদ উত্তীর্ণ ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়ে চলছে যাত্রী পরিবহন। 60% রেল কোচ আর 63% রেল লাইনও ঝুঁকিপূর্ণ। চালকরা বলছেন প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। এগুলো হলো মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, এগুলো আমরা চালাচ্ছি আর কি। 3-4টা জায়গায় 20 কিলোমিটার আছে এবং 50 কিলোমিটার
গতিতে ট্রেন চালাইতে হয়। 15 বছর আগে রেলের গড় লোকসান ছিল প্রতি বছর 1000 কোটি টাকা। বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোকসান, যা এখন ঠেকেছে 2000 কোটি টাকায়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় উন্নয়নে বাড়ছে লোকসান। স্বাধীনতার পরেও আমরা দেখেছি বাংলাদেশ রেলওয়ের যে মোডাল শেয়ার যাত্রী এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রায় 40% ছিল, সেটা কমতে কমতে এখন কিন্তু 5% এসে ঠেকেছে। রেলকে যদি কিছুটা আয় বাড়াতে হয়, প্রথমেই তাদের পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে হবে, এটার কোনো বিকল্প আমরা দেখছি না। রেলওয়ে মহাপরিচালক জানালেন, পণ্য পরিবহন বাড়াতে নেওয়া হচ্ছে উদ্যোগ। পণ্য পরিবহনের জন্য কিছু আমাদের ইঞ্জিন লাগবে, কিছু মালামাল পরিবহনের জন্য যদি আমাদের কিছু কন্টেনারের যে ফ্ল্যাট ওয়াগন সেগুলো সর্বদা সেগুলো আমরা কিনতে হবে। 3 থেকে 5 বছর এই সময়টা আমাদের লাগবে। আরও ইঞ্জিন সংকটে চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই বাড়ছে কন্টেইনার জট। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী বান্ধব প্রকল্পের কথা বাদ দিয়ে রেলের অফিসাররা শুধুমাত্র অর্থ খরচের বড় বড় প্রকল্পের দিকে নজর দিয়েছেন, যা একেবারে অপ্রয়োজনীয়। নাজমুস তালেহী, সময় সংবাদ, ঢাকা। লবণ ফেলে ও কাফনের কাপড় পরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন প্রান্তিক লবণ চাষিরা। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ইন্ডাস্ট্রিয়াল সল্ট নাম দিয়ে চাহিদার অতিরিক্ত শিল্প লবণ আমদানির পায়তারা বন্ধ এবং মাঠ পর্যায়ে প্রান্তিক চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানান চাষি ও ব্যবসায়ীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। হঠাৎ সড়কে ফেলতে থাকে লবণ, রাস্তার উপর করা হয় লবণের স্তূপ। বুধবার সকালে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে খোটাকালী বাজার এলাকায় কাপড়ের কাপড় পরে বিক্ষোভ করেন লবণ চাষিরা। একই সঙ্গে সড়কে আটকে দেওয়া হয় যানবাহন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। লবণ চাষিদের দাবি, মাঠ পর্যায়ে প্রতি কেজি লবণ উৎপাদন খরচ হচ্ছে 10 টাকার উপরে, কিন্তু বিক্রি করতে হচ্ছে 5 টাকায়। এতে লোকসানের কারণে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা। যদি আর ন্যায্য মূল্য না দেয় আর রাস্তা তাই রে আত্মহত্যা করছে, আত্মহত্যা ছাড়া আর তার কিছু না। কেদে ফার্স্ট ইয়ার ধরে হন জিনিস আছে বাংলাদেশের মধ্যে এই লবণ নাম বাদ আর কি লবণ বাদ আর এই সফটওয়্যার আমার দৈনন্দিন মধ্যে আর লবণ বাদ আর তো এখন কিছু না। 5 লক্ষ পরিবার এই লবণ লই আর বাঁচি আছে। লবণের দাম যদি বৃদ্ধি করা না হয়, আমরা সমস্ত লবণ চাষিরা আমরা ইস্তফা দেব। অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। তবে লবণ শিল্প আমদানির পায়তারা বন্ধ এবং উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানান লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের নেতারা। উৎপাদন করতে ফলতিন খরচ সহ লেবার খরচ সহ 15 থেকে 16 টাকা আমাদের খরচ পড়ে। ওখানে আমাদের লবণের দাম দিতে গিয়ে 5 টাকা হইতে 5.5 টাকা। আমাদের শাসিরা এখন চলে যাচ্ছে, কারণ কক্সবাজারে এই লবণ শিল্প ছাড়া কোনো মানুষের কোনো ভরসা নাই। গত মৌসুমে উপকূলের ৬৮,৫০৫ একর জমিতে লবণ উৎপাদিত হয়েছিল ২৫,২৮,০০০ মেট্রিক টন, যা বাণিজ্যিকভাবে লবণ উৎপাদন শুরুর ৬৩ বছরের সর্বোচ্চ উৎপাদন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। তাঁত শিল্পের দুর্নীতির সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জানান, বোর্ড ও সমিতির আলোচনা সাপেক্ষে তাঁতিদের স্বার্থ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় সংস্কার করা হবে। বুধবার বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে তাঁতিদের মাঝে ন্যায্য মূল্যে সুতা, রং ও রাসায়নিক সরবরাহ সংক্রান্ত কর্মশালায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে কাঁচামাল সরবরাহ ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকারিভাবে তদারকির কথা বলেন তাঁতি সমিতির সদস্যরা। জবাবে বস্ত্র উপদেষ্টা জানান, তাঁত শিল্পের বিকাশে সরকার উদ্যোগ নিলেও এই খাতে দুর্বৃত্তায়ন হয়েছে, এবার তা বন্ধ করা হবে। দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমাদেরকে রীতি গড়ে তুলতে হবে। সবকিছু আইন নিয়ে নির্দিষ্ট করা যাবে না। দুর্নীতি থেকে বের হতে চাই। আমরা আগে বুঝি কোন কোন জায়গায় দুর্বৃত্তায়ন হয়েছে, কোন জায়গায় দুর্নীতি হয়েছে, আমরা সেইখানকার প্রতিবন্ধক সমূহ সুনির্দিষ্ট করি। তাঁতিদের উপকার অর্থে প্রয়োজনীয় সংস্কার ইনশাল্লাহ আমরা অতি দ্রুত করে দেব। দেশের বাইরের খবর। এবার মার্কিন অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনিয়োগ ভিত্তিক অভিবাসন কর্মসূচি EB-5 বন্ধের পাশাপাশি গোল্ড কার্ড প্রোগ্রাম চালুর ঘোষণা দিলেন তিনি। এই প্রোগ্রামের আওতায় $50 লাখ মিলবে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ।
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ভিত্তিক অভিবাসন কর্মসূচি EB-5 বন্ধের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক নির্বাহী আদেশে সই করে তিনি জানান, প্রতারণা ও দুর্নীতিতে ভরা এ কর্মসূচির বদলে চালু হচ্ছে নতুন গোল্ড কার্ড প্রোগ্রাম। ট্রাম্প প্রশাসন জানায়, নতুন এই কর্মসূচির মাধ্যমে $50 লাখ কেনা যাবে গোল্ড কার্ড, যার ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন গোল্ড কার্ডধারীরা। এটি হবে গ্রিন কার্ডের উন্নত সংস্করণ, যা একসময় নাগরিকত্বের পথও খুলে দেবে। কেবল ধনী ও সফল ব্যক্তিরাই এটি কিনতে পারবেন বলে জানান ট্রাম্প। এদিকে বাণিজ্য নীতিতেও বড় পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে তামার আমদানির ওপর নতুন করে শুল্ক বসানোর নির্দেশ দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে এক আদেশে তিনি জানান, জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে এবং স্থানীয় শিল্পকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত। ট্রাম্প প্রশাসনের দাবি, তামা শিল্প ধ্বংস করছে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীরা, তাই আমেরিকা ফার্স্ট নীতির আওতায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বৈশ্বিক বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে নিজের বিরুদ্ধে মামলার সঙ্গে জড়িত আইনজীবীদের ওপরও আঘাত হেনেছেন ট্রাম্প। স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের সঙ্গে কাজ করা আইনজীবীদের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। তবে এটি রাজনৈতিক প্রতিশোধের অংশ বলে মনে করছেন অনেকে। এমনকি এই সিদ্ধান্তকে বিচার বিভাগের স্বাধীনতার উপর বড় আঘাত হিসেবে দেখছেন কেউ কেউ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। সামরিক সহায়তার বিনিময়ে এবার যুক্তরাষ্ট্রকে নিজেদের খনিজ সম্পদের মালিকানা দিতে রাজি হয়েছে ইউক্রেন। মঙ্গলবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন ইউক্রেনের কর্মকর্তা। এর আগে ইউক্রেন খনিজ সম্পদ না দিলে দেশটির সামরিক বাহিনীকে দেয়া ইন্টারনেট পরিষেবা স্টারলিংক ব্যবহার সীমিত করার হুমকি দেয় যুক্তরাষ্ট্র। চুক্তিতে সই করতে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়াশিংটন সফরে যাবেন। প্রথম সারির ফুটবলারদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। চ্যালেঞ্জটাকে ইতিবাচকভাবে নিচ্ছেন কোচ পিটার বাটলার। তবে প্রতিপক্ষ সম্পর্কে কোনো ধারণা নেই তার দলের। অধিনায়ক আফ্রিদা খন্দকার জানিয়েছেন, কিছুটা চাপ অনুভব করছেন তারা। এদিকে ক্লোজ ডোর অনুশীলন সেরেছে স্বাগতিকরা। UAE ফুটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ড সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 9:30টায়। 18 নারী ফুটবলারের বিদ্রোহের ঘটনা নাড়িয়ে দিয়েছিল দেশের ফুটবলকে। ওই ঘটনার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ প্রস্তুতি নিচ্ছে পিটার বাটলারের শিষ্যরা। তবে ওই 18 ফুটবলারের কেউই নেই এই সংযুক্ত আরব আমিরাত সফরে। পিটার বাটলারের জন্য এটা এক বিরাট চ্যালেঞ্জের, অনেক কিছু প্রমাণের। UAE ফুটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে সিরিয়াস মোডে পিটার বাটলার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের 2 ম্যাচ সিরিজের সেরা একাদশ সাজাতে ঘাম ছুটে যাচ্ছে ব্রিটিশ কোচের। সাবিনা, সঞ্জিদা, মাসুরাদের মতো প্রথম সারির ফুটবলাররাই যে নেই। তার উপর গত বছর অক্টোবরে নেপালে সাফ শিরোপা জয়ের পর পাক্কা 4 মাসের গ্যাপ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নারীরা। দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। তবে সাবিনাদের সঙ্গে ইগোর লড়াইয়ে হার মানতে নারাজ কোচ বাটলারের দাবি, দলের মাঝে প্রতিযোগিতার সংস্কৃতি তৈরি করতে ফিফা উইন্ডোর এই 2 ম্যাচকে তিনি সুযোগ হিসেবেই দেখছেন। নতুন গ্রুপের সঙ্গে কাজ করা চ্যালেঞ্জিং, তবে আমি ইতিবাচকভাবে দেখছি। 3-4 সপ্তাহ সময় পেয়েছি। ওরা সবাই 16, 17 বা 20 বছর বয়সী। তাদের জন্য এটা সামর্থ্য প্রমাণের দারুণ সুযোগ। আমার কাছে মেইন প্লেয়ার বলে কিছুই নেই। বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যতের তারকা খুঁজে বের করার সুযোগ পেয়েছি। সিনিয়রদের অনুপস্থিতিতে গুরু দায়িত্ব আফিদার কাঁধে। 23 সদস্যের দলের সবচেয়ে পরিচিত মুখ। ক্যাপ্টেন্সির ব্যান্ড তার আর্মে। হঠাৎ পাওয়া দায়িত্ব আর প্রতিপক্ষ সম্পর্কে ধারণা না থাকা, সব মিলিয়ে কিছুটা চাপে আছেন। খেলার আগে যতটুকু একটু ভিতরে ভয় কাজ করে সবার ক্ষেত্রে অতটুকুই। আমরা ওইভাবে UAE টিমের সম্পর্কে অতটা ভালো ধারণা আমাদের ভিতরে নাই, কারণ আমরা ওদের খেলা ওইভাবে দেখতে পারি নাই। কোচ যেভাবে ভালো মনে করছেন সেভাবে আমাদেরকে প্র্যাকটিস করাইছে। আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামবো। নারীদের ফিফা র্যাঙ্কিংয়ে 116 নম্বরে আরব আমিরাত, বাংলাদেশ 132-এ। দুবাইয়ে পাশাপাশি মাঠে প্র্যাকটিস করেও প্রতিপক্ষ সম্পর্কে ধারণা নিতে পারেনি বাংলাদেশ দল, কারণ UAE টিমের অনুশীলন ছিল ক্লোজ ডোর। যতটুকু জানা গেছে, বেশ অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলে স্বাগতিকরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেট দল হাসি ফোটাতে পারেনি আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের মুখে। এবার নারী ফুটবল দলের জয়ের আশায় স্থানীয়রা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
চট্টগ্রাম বন্দরে রমজানের ভোগ্য পণ্যের 40,000 কন্টেইনার জট, মজুত করে মূল্যবৃদ্ধির পাঁয়তারা, আমদানিতে বাড়তি শুল্কে চড়া দেশি ফলের দাম, ক্ষুব্ধ ক্রেতা। শেখ হাসিনার আমলের অপচয় ও ঋণ পরিশোধেই বাড়াতে হচ্ছে কর। 6 মাসে অর্থনীতির বিস্ময়কর পুনরুদ্ধারের দাবি প্রেস সচিবের। এবং আগে জাতীয় নির্বাচন চান বিএনপির সাবেক জনপ্রতিনিধিরা। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, স্থানীয় ভোটের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।